নমস্কার, আমি সৌম্য দাস, ফ্যাকাল্টি অফ এডুকেশন সেন্টার মালদা। চলো আজকে তোমাদের নতুন ক্লাস শুরু করি, ক্লাস 12 এর জিওগ্রাফি ক্লাস। সেই ক্লাসে আজকে তোমাদের আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে পড়াবো, যে বিষয়গুলো থেকে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকে কোশ্চেন আসবে। এবং আজকের বিষয়গুলো পুরোপুরি কিন্তু পার্থক্য জাতীয় কিছু আমি কোশ্চেন করাবো, ঠিক আছে? পার্থক্য জাতীয়। গত ক্লাসে আমরা একটা পার্থক্য পড়েছিলাম, সেটা হচ্ছে আরোহণ এবং অবরোহণ প্রক্রিয়ার পার্থক্য কি আছে। কিন্তু আজকের ক্লাসে আমরা তিনটে পার্থক্য কিন্তু পড়বো, যেগুলো তোমাদের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এই ফার্স্ট চ্যাপ্টার থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো সেই তিনটে পার্থক্য কিন্তু আজকে পড়বো। তো দেখে নিই যে আজকে কি কি পার্থক্যগুলো পড়বো। আজকে মূলত আমরা অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পার্থক্য কি আছে সেই পার্থক্য পড়ব, এবং তার সাথে সাথে আবহবিকার এবং পুঞ্জিত ক্ষয়ের পার্থক্য পড়ব, এবং লাস্ট পড়ব যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের মধ্যে কি পার্থক্য রয়েছে। অর্থাৎ এই তিনটে পার্থক্য সম্পর্কে কিন্তু আজকে আমরা খুব ভালো মতো কিন্তু জানবো এবং পড়বো। তো চলো শুরু করি। তার আগে একটু বলে দিই যে এই যে তিনটে পার্থক্য আজকে জানবো এবং পড়বো, এখান থেকে কিন্তু এই পার্থক্যগুলো 4 মার্কসের কিন্তু তোমাদের কোশ্চেন আসবে। অর্থাৎ মার্কস কিন্তু প্রত্যেকটারই 4 নাম্বার, ঠিক আছে? প্রত্যেকটা পার্থক্যই কিন্তু আমরা 4 নাম্বারের জন্য করে পড়বো। 4 নাম্বারের বেশি কিন্তু এই পার্থক্যগুলো দেবে না, ঠিক আছে? তো গত ক্লাসের সাথে একটা পার্থক্য গত ক্লাসে পড়েছিলাম, আজকে বাকি পার্থক্যগুলো জানবো, পড়বো। তো চলো এবার প্রথম কোশ্চেন আরম্ভ করছি, যেটা বলেছিলাম অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়া, এই দুটো প্রক্রিয়ার মধ্যে পার্থক্য। তাহলে আমি একদিকে অন্তর্জাত প্রক্রিয়া এবং একদিকে বহির্জাত প্রক্রিয়া লিখে দিয়েছি। এবং গত ক্লাসে যখন আরোহণ এবং অবরোহণ প্রক্রিয়া পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে পার্থক্যগুলো যখন লিখবে তখন ভিত্তি লিখবে, ঠিক আছে? ভিত্তি। তো এখানেও আমি কিছু ভিত্তি লিখবো, সেই ভিত্তি অনুসারে কিন্তু অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়ার পার্থক্যগুলো করব। তো প্রথমে একটু জেনে নিই অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়া এটা একটু কি, তাহলে পার্থক্যটা কিন্তু আমাদের করতে বুঝতে কিন্তু সুবিধা হবে। তাহলে অন্তর্জাত প্রক্রিয়া বলতে কি বোঝায়? যে ভূ অভ্যন্তরে যে প্রক্রিয়াগুলো কার্যকর বা কার্য করছে সেগুলোই কিন্তু হচ্ছে আমাদের অন্তর্জাত প্রক্রিয়া। অর্থাৎ অন্তর মানে কি? নিচে বা ভেতরে, অর্থাৎ ভূগর্ভে বা ভূপৃষ্ঠের নিচে যে সমস্ত প্রক্রিয়াগুলো গঠিত হয় বা চলছে সেই প্রক্রিয়াগুলোকে আমরা অন্তর্জাত প্রক্রিয়া বলবো। এবং ভূপৃষ্ঠের বাইরে অর্থাৎ উপরের দিকে যে প্রক্রিয়াগুলো সৃষ্টি হচ্ছে বা সৃষ্টির ফলে যে ভূমিরূপগুলো তৈরি হচ্ছে সেগুলোই কিন্তু বহির্জাত প্রক্রিয়ার ফল, বা সেগুলোই হচ্ছে কিন্তু বহির্জাত প্রক্রিয়া। তাহলে প্রথম যদি আমি ভিত্তিটা করি, তাহলে কিসের ভিত্তিতে করব? তাহলে কিন্তু প্রথমটা প্রকৃতির ভিত্তিতে করব। মনে রাখবে প্রকৃতি। তাহলে প্রকৃতিটা কি বলতে পারি? সংজ্ঞা থেকেই কিন্তু প্রকৃতিটা বলতে পারবো, অন্তর্জাত প্রক্রিয়ার প্রকৃতি। তাহলে ভূ অভ্যন্তরে যে প্রক্রিয়ার সৃষ্টি হচ্ছে সেটাই হচ্ছে আমাদের, বা ভূ অভ্যন্তরে সৃষ্ট ভূমিরূপ গঠনকারী যে প্রক্রিয়া সেটাই হচ্ছে আমাদের কিন্তু অন্তর্জাত প্রক্রিয়া। তাহলে বহির্জাত প্রক্রিয়া কি? বহির্জাত প্রক্রিয়া হচ্ছে ভূপৃষ্ঠে সৃষ্ট ভূমিরূপ সৃষ্টির বা পরিবর্তনকারী যে প্রক্রিয়া সেটাই কিন্তু হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। তাহলে কি? অন্তর্জাত হচ্ছে আমাদের ভূ অভ্যন্তরে হচ্ছে, ঠিক আছে, ভেতরের দিকে হচ্ছে, এবং বহির্জাত প্রক্রিয়া কি হচ্ছে? ভূপৃষ্ঠের উপরে বা বাইরের দিকে যে সমস্ত প্রক্রিয়াগুলো সৃষ্টি হচ্ছে তাকেই আমরা বহির্জাত প্রক্রিয়া বলবো। আচ্ছা, নেক্সট কিসের উপর করতে পারি ভিত্তিটা? নেক্সট যে ভিত্তিটা করব, প্রথমটা তো হলো প্রকৃতি, নেক্সট আমরা করব উৎপত্তির কারণ। উৎপত্তির কারণ কি? উৎপত্তির কারণ হিসাবে কিন্তু আমরা পরবর্তী ভিত্তিটা নির্ধারণ করেছি। তাহলে উৎপত্তির কারণ হিসাবে বলতে পারি যে ভূ অভ্যন্তরে যে সমস্ত গলিত ম্যাগমার তাপ এবং চাপের পরিবর্তন হচ্ছে তার ফলেই কিন্তু এই অন্তর্জাত প্রক্রিয়ার কিন্তু সৃষ্টি হচ্ছে, অর্থাৎ উৎপত্তি হচ্ছে। মানে ভূপৃষ্ঠের নিচে যে ম্যাগমা আছে, ম্যাগমার তাপ এবং চাপের যে পরিবর্তন হচ্ছে তার ফলে কি হচ্ছে? রাসায়নিক বিক্রিয়া হচ্ছে। এই রাসায়নিক বিক্রিয়ার ফলেই কিন্তু অন্তর্জাত প্রক্রিয়াগুলো কার্যশীল হচ্ছে। আচ্ছা, এবার দেখে নি বহির্জাত প্রক্রিয়া কিভাবে হচ্ছে। বহির্জাত প্রক্রিয়ার উৎপত্তির প্রধান কারণই হচ্ছে যে সমস্ত বিভিন্ন জলবায়ুর উপাদান আছে, জলবায়ুর উপাদান হতে পারে, এছাড়াও নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র স্রোত, এই সমস্ত বিষয়গুলোর কি কারণে কিন্তু বহির্জাত প্রক্রিয়ার সৃষ্টি হচ্ছে। অর্থাৎ কি কি কারণে? আমাদের ভূপৃষ্ঠের বাইরে যে সমস্ত জিনিসগুলো কার্যশীল, যেমন নদী, হিমবাহ,
জলবায়ুর বিভিন্ন উপাদান, সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা, এই সমস্ত বিষয়ের উপরে কিন্তু আমাদের বহির্জাত প্রক্রিয়ার সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এরপরে তৃতীয় পয়েন্ট বা ভিত্তি দেখবো, সেটা হচ্ছে ব্যাপ্তি। মনে রাখবে ভালো করে, ব্যাপ্তি। আচ্ছা, ব্যাপ্তিটা কি? ব্যাপ্তি হচ্ছে এটা কতটা প্রভাব বিস্তার করতে পারছে, সেইটাই হচ্ছে কিন্তু ব্যাপ্তি। তাহলে কি রকম অন্তর্জাত প্রক্রিয়ার ক্ষেত্রে ব্যাপ্তি কি হতে পারে? অন্তর্জাত প্রক্রিয়ার ক্ষেত্রে ব্যাপ্তি হতে পারে যে স্থানীয় বা আঞ্চলিকভাবে প্রভাব বিস্তার করে, অর্থাৎ একটা নির্দিষ্ট স্থান জুড়ে বা আঞ্চলিকভাবে ছোট জায়গার মধ্যে কিন্তু প্রভাব বিস্তার করতে পারে। যেমন কি উদাহরণ হিসাবে বলতে পারি অগ্নুৎপাত। ঠিক আছে, যে আগ্নেয়গিরি থেকে যে অগ্নুৎপাত হচ্ছে সেটা তো একটা নির্দিষ্ট অঞ্চল ভিত্তিক হচ্ছে। তাহলে অন্তর্জাত প্রক্রিয়ার ব্যাপ্তি কিন্তু একটা নির্দিষ্ট অঞ্চল বা আঞ্চলিকতা উপর ভিত্তি করে কিন্তু অন্তর্জাত প্রক্রিয়া ঘটছে, যেমন অগ্নুৎপাত। এবার বহির্জাত প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়ার ব্যাপ্তি হিসাবে কি বলতে পারি? বহির্জাত প্রক্রিয়ার ব্যাপ্তি হিসাবে আমরা বলতে পারি ভূপৃষ্ঠের বা সমগ্র বিশ্বের ভূপৃষ্ঠের সর্বত্র এর প্রভাব সুবিস্তৃত বা আমরা লক্ষ্য করতে পারি। অর্থাৎ ভূপৃষ্ঠের বাইরে, ঠিক আছে, বা ভূপৃষ্ঠের সর্বত্রই আমরা এর প্রভাব কিন্তু, এই বহির্জাত প্রক্রিয়ার প্রভাব কিন্তু লক্ষ্য করতে পারি। যেমন কি যে কোনো ধরনের আরোহণ প্রক্রিয়া, যে কোনো ধরনের আরোহণ প্রক্রিয়ায় এই বহির্জাত প্রক্রিয়ার মধ্যেই কিন্তু পড়বে। ঠিক আছে, তাহলে এর ব্যাপ্তিটা বোঝালাম, অন্তর্জাত এবং বহির্জাত প্রক্রিয়ার ব্যাপ্তি বোঝালাম। এবার নেক্সট বলবো লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে গতি। গতি, যে অন্তর্জাত এবং বহির্জাত প্রক্রিয়ার যে গতি আছে সেই গতিটা কিরকম ভাবে নির্ভর করছে। তাহলে অন্তর্জাত প্রক্রিয়ার গতি যদি বলতে চাই তাহলে বলতে পারবো যে এটা ধীর, অর্থাৎ ধীর গতি এবং আকস্মিক ভাবে কিন্তু সৃষ্টি হয়, হঠাৎ করে সৃষ্টি হচ্ছে। যেমন ধরে নাও যে ভূমিকম্প হঠাৎ করেই কিন্তু সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এবং এর গতিটা কিন্তু আমরা মোটামুটি ভাবে ধীর গতি সম্পন্ন। অন্তর্জাত প্রক্রিয়ার যে গতি সেটা কিন্তু ধীর গতিতে কিন্তু কাজ করে এবং ভূমিরূপ গঠনে কিন্তু সময় খুব কম, অনেকটাই কম লাগে। ঠিক আছে, ভূমিরূপ গঠনে সময় কিন্তু অপেক্ষাকৃত কম লাগছে। এবার উল্টো দিকে বহির্জাত প্রক্রিয়ার যদি আমি গতি দেখি তাহলে বহির্জাত প্রক্রিয়ার যে গতি আছে সেটা কিন্তু খুব ধীরে ধীরে হয়। ঠিক আছে, খুবই ধীরে ধীরে হয়। সাধারণভাবে কিন্তু চোখে দেখে কিন্তু বোঝা যাবে না যে বহির্জাত প্রক্রিয়ার গতিটা কতটা হচ্ছে বা কতটা তাড়াতাড়ি হচ্ছে, অর্থাৎ খুব ধীর গতিতে কিন্তু বহির্জাত প্রক্রিয়াটা সৃষ্টি হয়। ঠিক আছে, যেমন উদাহরণ দিলেই হয়তো বুঝতে পারবে যে নদীর সঞ্চয় কার্য বা নদীর গঠন কার্যের ফলে ক্ষয় কার্য হতে পারে বা সঞ্চয় কার্য হতে পারে, যে ভূমিরূপগুলো তৈরি হচ্ছে, এই যে তৈরি হচ্ছে বহির্জাত প্রক্রিয়ার ফলে যে ভূমিরূপগুলো, সেগুলো কিন্তু খুব ধীর গতিতে ঘটছে। তাহলে বলতে পারবো যে বহির্জাত প্রক্রিয়ার যে গতি সেটা কিন্তু ধীর গতি সম্পন্ন। এটা সাধারণভাবে চোখে দেখে কিন্তু আমরা বুঝতে পারি না, দীর্ঘ সময় যায়, পার হয়, বছরের পর বছর পার হয়, তারপরেই কিন্তু একটা নির্দিষ্ট ভূমিরূপ বহির্জাত প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয়। তাহলে এই হচ্ছে অন্তর্জাত এবং বহির্জাত প্রক্রিয়ার গতির ভিত্তিতে আমি পার্থক্য করলাম। তাহলে আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। ঠিক আছে, এরপরে নেক্সট আমি পরবর্তী যে পার্থক্য আছে সেই পার্থক্যে চলে যাব। চলে এসছি এবার পরবর্তী কোশ্চেন নিয়ে। পরবর্তী কোশ্চেনটা ছিল আমাদের আবহবিকার এবং পুঞ্জিত ক্ষয়, এই দুটো বিষয়ের পার্থক্য। গত ক্লাসে আমি পুঞ্জিত ক্ষয় সম্পর্কে আলোচনা করেছিলাম, সবাই বলেছিলে যে ভালো মতো বুঝতে পেরেছো। তাহলে এইবার আমি দেখে নিই যে আবহবিকার এবং পুঞ্জিত ক্ষয় এই দুটোর মধ্যে পার্থক্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। এবং আমি আরেকবার বলে দিচ্ছি, এই পার্থক্যগুলো আজকে যে কটা পার্থক্য করাবো প্রত্যেকটাই কিন্তু তোমাদের পরীক্ষাতে 4 নম্বরের জন্য কিন্তু আসবে, 4 মার্কস। ঠিক আছে, 4 নম্বরের জন্য তোমাদের এই পার্থক্যগুলো আসবে। তো চলো এবার দেখে নিই আবহবিকার এবং পুঞ্জিত ক্ষয়ের মধ্যে আমরা কি কি পার্থক্য করতে পারি। তাহলে পার্থক্যের ক্ষেত্রে ভিত্তি লিখেছি, তাহলে এবার কিসের ভিত্তিতে প্রথম পার্থক্যটা করব? প্রথম পার্থক্যটাই করব কিন্তু আমরা শক্তির ভিত্তিতে, যে কোন শক্তি আবহবিকার এবং পুঞ্জিত ক্ষয়ের জন্য দায়ী। ঠিক আছে, শক্তির ভিত্তিতে প্রথম পার্থক্যটা করব। তাহলে শক্তির ভিত্তিতে যদি বলতে চাই তাহলে আবহবিকার কোন শক্তির ফলে কিন্তু ঘটছে সেটা আমাদের জানার বিষয়। তাহলে আবহবিকার কি কি শক্তির ফলে ঘটছে? আবহবিকার কিন্তু মেইনলি আমাদের ঘটছে বায়ু উষ্ণতা, আর্দ্রতা এবং বৃষ্টিপাত। ঠিক আছে, এই কটা জিনিসের উপরে কিন্তু আমাদের আবহবিকারটা
ঘটছে, ঠিক আছে। এবং পুঞ্জিত ক্ষয় কিসের উপর ঘটছে? আগের ক্লাসে বলেছিলাম এই যে মাধ্যাকর্ষণ শক্তি, এই মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে কিন্তু পুঞ্জিত ক্ষয় ঘটছে। এবং মানেটা কি, মাধ্যাকর্ষণ শক্তির ফলে কি হচ্ছে, যে ভূমির ঢাল অনুসারে উপরের দিকের পদার্থ, শিলাচূর্ণ, মৃত্তিকা, এই সমস্ত কিছু ভূমির ঢাল বরাবর নিচের দিকে নেমে আসছে, তার ফলে কিন্তু এই পুঞ্জিত ক্ষয় সংগঠিত হচ্ছে। তাহলে দুটোর ক্ষেত্রে দু ধরনের শক্তি কিন্তু কাজ করছে। আবহবিকারের ক্ষেত্রে বায়ুর উষ্ণতা, বৃষ্টিপাত, এই সমস্ত বিষয়গুলো কাজ করছে, এবং মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে কিন্তু পুঞ্জিত ক্ষয়টা কাজ করছে। তাহলে এবার দ্বিতীয়টা দেখে নিই। দ্বিতীয় আমি কিসের উপর ভিত্তি করে পার্থক্য করব? তো দ্বিতীয় পার্থক্যটা আমি করব স্থানচ্যুতির উপর ভিত্তি করে। স্থানচ্যুতি, স্থানচ্যুতি, স্থানচ্যুতির উপর কিরকম ভাবে করব? স্থানচ্যুতির উপর আমি করব, স্থানচ্যুতিটা কি? এখানে বলছে যে আবহবিকারের ক্ষেত্রে উৎপন্ন শিলাচূর্ণের কোনো প্রকার অপসারণ হয় না। যে উৎপন্ন যে শিলাচূর্ণ হচ্ছে, আবহবিকারের ফলে কি হচ্ছে, শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, এবং চূর্ণ বিচূর্ণ হওয়ার পর সেটার কোনো অপসারণ হচ্ছে না, মানে স্থানচ্যুতি হচ্ছে না। পুঞ্জিত ক্ষয় কি হচ্ছে, উপরের দিক থেকে নিচের দিকে ঢালের বরাবর কিন্তু নেমে আসছে। কিন্তু এখানে আবহবিকারের ক্ষেত্রে কিন্তু এই যে শিলা চূর্ণিত পদার্থগুলো, সেই সমস্ত চূর্ণিত পদার্থের কোনো স্থানচ্যুতি বা অপসারণ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। কিন্তু পুঞ্জিত ক্ষয় কি হচ্ছে, স্থানচ্যুতি বা শিলাচূর্ণ বা মৃত্তিকা প্রবাহ, প্রত্যেকটা জিনিসই কিন্তু উপরের দিক থেকে নিচের দিকে ভূমির ঢাল অনুসারে কিন্তু অপসারিত হচ্ছে বা নিচের দিকে নেমে আসছে, অর্থাৎ স্থানচ্যুতি ঘটছে। এটা যেখানে ঘটছে আবহবিকার, সেই স্থানেই থেকে যাচ্ছে। কিন্তু পুঞ্জিত ক্ষয় কি হচ্ছে, পুঞ্জিত ক্ষয় উপরের দিক থেকে নিচের দিকে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূমির ঢাল অনুসারে নিচের দিকে নেমে যাচ্ছে, ঠিক আছে। এরপরে নেক্সট যে ভিত্তিটা করব সেটা হচ্ছে কিসের ভিত্তিতে? নেক্সট ভিত্তিটা আমি করব প্রকৃতির ভিত্তিতে, ঠিক আছে। এর প্রকৃতিটা কি রকম? প্রকৃতির ভিত্তিতে। তো প্রকৃতির ভিত্তিতে যদি বলতে যাই, তাহলে আবহবিকার কিন্তু খুবই একটা ধীর গতি সম্পন্ন প্রক্রিয়া। ভালো করে মনে রাখবে, আবহবিকার একটা ধীর গতি সম্পন্ন প্রক্রিয়া, অর্থাৎ এক্ষেত্রে হঠাৎ কোনো ধরনের কিন্তু বিপর্যয় কিন্তু ঘটবে না, যেহেতু এটা একটা ধীর গতি সম্পন্ন প্রক্রিয়া। এর প্রকৃতিটাই হলো কিন্তু ধীর গতি সম্পন্ন প্রক্রিয়া। এবং পুঞ্জিত ক্ষয় কি? পুঞ্জিত ক্ষয় কিন্তু একটা দ্রুত গতি সম্পন্ন প্রক্রিয়া। কেন দ্রুত গতি সম্পন্ন প্রক্রিয়া? বলেছিলাম আগের দিন, এই যে পার্বত্য অঞ্চলে ধস নামছে, ধস কিন্তু হঠাৎ করেই কিন্তু নেমে যাচ্ছে, তার মানে একটা ধীরগতি সম্পন্ন প্রক্রিয়া। এবং এতে কি হয়, এতে ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিন্তু বেশি থাকে। হঠাৎ করে যদি পার্বত্য অঞ্চল থেকে ধস নেমে যায়, তাতে কি হয়, আমাদের যানবাহন আটকে পড়ে, মানুষের ক্ষতি হতে পারে, বা সেখানে যে সমস্ত মানুষ থাকে তাদের ক্ষতি হতে পারে। অর্থাৎ পুঞ্জিত ক্ষয় কিন্তু একটা দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু থেকে থাকে, কারণ এটা কিন্তু একটা দ্রুত গতি সম্পন্ন প্রক্রিয়া। মানে ভূমির ঢাল অনুসারে কিন্তু শিলাচূর্ণ পদার্থগুলো বা ধস কিন্তু হঠাৎ করেই পার্বত্য অঞ্চলে কিন্তু নেমে আসে, ঠিক আছে। এরপরে লাস্ট যেটা জানবো সেটা হচ্ছে প্রভাব। কি প্রভাব বিস্তার করে আবহবিকার, কি প্রভাব বিস্তার করে, এবং পুঞ্জিত ক্ষয় কি প্রভাব বিস্তার করে সেটা জানবো। তো প্রভাবে বলতে পারি, আবহবিকার কিন্তু ক্ষয়ী ভবনকে প্রভাবিত করে, অর্থাৎ এটা একটা শিলাচূর্ণের মধ্যে ক্ষয় ঘটছে, সেই জন্য কি হচ্ছে, আবহবিকার আমাদের ক্ষয়ী ভবনকে কিন্তু প্রভাবিত করছে। কিন্তু পুঞ্জিত ক্ষয়ের কথায় যদি আসি, তাহলে পুঞ্জিত ক্ষয় কি করে, ক্ষয়ী ভবন কিন্তু পুঞ্জিত ক্ষয়কে প্রভাবিত করে না। ক্ষয়ী ভবন কিন্তু কোনোভাবেই এই পুঞ্জিত ক্ষয় যে প্রক্রিয়া সেটাকে কিন্তু প্রভাবিত করে না। তাহলে এই হলো এই চারটের ভিত্তিতেই আমরা আবহবিকার এবং পুঞ্জিত ক্ষয় এই দুটো বিষয়ের কিন্তু পার্থক্য করতে পারবো, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের লাস্ট কোশ্চেনে চলে আসি, সেটা হচ্ছে যান্ত্রিক আবহবিকার এবং রাসায়নিক আবহবিকারের পার্থক্য, ঠিক আছে। খুব ভালো মতো বুঝে নিবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটাও পরীক্ষার জন্য, যে যান্ত্রিক আবহবিকার এবং রাসায়নিক আবহবিকারের মধ্যে কি পার্থক্য রয়েছে। তাহলে পার্থক্যের যে প্রথম আমরা ভিত্তিটা করব, সেটা কিসের ভিত্তিতে করব, সেটা প্রক্রিয়ার ভিত্তিতে কিন্তু করব, যে কোন প্রক্রিয়ার ফলে যান্ত্রিক আবহবিকার এবং রাসায়নিক আবহবিকার সংগঠিত হচ্ছে। প্রথমে আমরা প্রক্রিয়াটা জানবো। তো প্রক্রিয়া যদি বলতে পারি,
যান্ত্রিক আবহবিকারের ক্ষেত্রে বলতে পারি যে যান্ত্রিক পদ্ধতিতে কি হয়, শিলা চূর্ণ বিচূর্ণ হয়। খুব ভালো মতো মনে রাখবে, যান্ত্রিক পদ্ধতিতে এই আবহবিকারে, যান্ত্রিক আবহবিকারের ক্ষেত্রে যান্ত্রিক পদ্ধতিতে শিলা চূর্ণ বিচূর্ণ হয়। ঠিক আছে, তাহলে রাসায়নিক আবহবিকারে কি হবে? রাসায়নিক আবহবিকারে হবে কি, রাসায়নিক বিক্রিয়ার দ্বারা শিলা বিয়োজিত হবে। খুব ভালো মতো মনে রাখবে, রাসায়নিক বিক্রিয়ার দ্বারা শিলা বিয়োজিত হবে। তার মানে যান্ত্রিকে কি জানলাম? যান্ত্রিকে বললাম যে যান্ত্রিক পদ্ধতিতে শিলা চূর্ণ বিচূর্ণ হচ্ছে, আর এখানে রাসায়নিক বিক্রিয়ার দ্বারা শিলার বিয়োজন ঘটছে, অর্থাৎ শিলার পরিবর্তন ঘটছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এই দুটো আবহবিকারের প্রক্রিয়ার ভিত্তিতে আমাদের পার্থক্য। নেক্সট জানবো অবস্থান। অবস্থানের ভিত্তিতে, অর্থাৎ অবস্থান বলতে কোন জায়গায় ঘটে, একটা নির্দিষ্ট স্থান আছে, অবস্থানটা কি, যান্ত্রিক আবহবিকার কোথায় ঘটছে এবং রাসায়নিক আবহবিকার কোথায় ঘটছে, এর অবস্থানটা কিন্তু জানবো। তাহলে অবস্থান যদি বলতে চাই তাহলে বলতে পারবো যে এই প্রক্রিয়াটা, যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়াটা ঘটে আমাদের উষ্ণ মরু অঞ্চল, এছাড়াও উষ্ণ মরু অঞ্চল ছাড়াও কিন্তু শীত প্রধান অঞ্চলে সব থেকে বেশি দেখা যায়। উষ্ণ মরু অঞ্চল এবং শীত প্রধান যে অঞ্চলগুলো আছে, তুন্দ্রা অঞ্চলের দিকে এই যান্ত্রিক আবহবিকার কিন্তু বেশি দেখা যায়। অর্থাৎ কি হয়, এই সমস্ত জায়গায় দিন এবং রাতের তাপমাত্রার, অর্থাৎ দৈনিক উষ্ণতার প্রসার কিন্তু খুব বেশি হয়, যে কারণে কিন্তু শিলা কি চূর্ণ বিচূর্ণ হতে কিন্তু খুব ভালোভাবে পারে এবং সুযোগটা পায়। সেই কারণে যান্ত্রিক আবহবিকার শীত প্রধান অঞ্চল এছাড়াও উষ্ণ মরু অঞ্চলে কিন্তু খুব বেশি কার্যকর হয়। এবার জানবো রাসায়নিক আবহবিকার কোথায় কোথায় হয়। তাহলে রাসায়নিক আবহবিকার হয় আর্দ্র নিরক্ষীয় অঞ্চল, এছাড়াও মৌসুমী জলবায়ু অঞ্চলে কিন্তু রাসায়নিক আবহবিকার দেখা যায়। ঠিক আছে, আর্দ্র অঞ্চলগুলোতে অথবা আর্দ্র নিরক্ষীয় অঞ্চল এবং মৌসুমী জলবায়ু অঞ্চলের স্থানগুলোতে রাসায়নিক আবহবিকার কিন্তু বেশি কার্যকর। ঠিক আছে, এরপরে নেক্সট জানবো, নেক্সট আমরা ভিত্তি ভাগ করব সময়ের ভিত্তিতে। ঠিক আছে, সময়ের ভিত্তিতে ভাগ করব। প্রক্রিয়া অবস্থান জানলাম, এবার জানবো সময়। তো সময়ের ভিত্তিতে বলছে যে আবহবিকারের এই যে যান্ত্রিক আবহবিকার, এই যান্ত্রিক আবহবিকারের শক্তিগুলো কি করে, শিলার উপর ধীরে ধীরে কাজ করে। শিলার উপর এই যে শিলার যে চূর্ণ বিচূর্ণ প্রক্রিয়া হয় সেটা কিন্তু খুব ধীর গতিতে হয়, খুব ধীরে ধীরে কাজ করে। ফলে এর প্রভাব বা ফলাফল কিন্তু আমরা দীর্ঘদিন পর আমরা বুঝতে পারি। এই যে শিলার চূর্ণ বিচূর্ণ হলো, এইটা আমরা কিন্তু খুব ধীরে ধীরে কিন্তু বুঝতে পারি। আমরা কিন্তু খুব তৎক্ষণাৎ কিন্তু বুঝতে পারি না যে কোনো একটা শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, সেটা কিন্তু আমরা বুঝতে পারি না, অর্থাৎ সময়টা কিন্তু দীর্ঘ সময় নেয়। কিন্তু রাসায়নিক আবহবিকারে কি হচ্ছে, ঠিক উল্টোটা হচ্ছে। রাসায়নিক আবহবিকারে কি হয়, গ্যাস বা জলের সংস্পর্শে শিলা কি হয়, শিলার যে মধ্যে যে খনিজ পদার্থগুলো আছে সেই খনিজ পদার্থগুলোর দ্রুত রাসায়নিক পরিবর্তন হয়ে যাচ্ছে। শিলার মধ্যে যে খনিজ পদার্থগুলো আছে সেগুলোর দ্রুত রাসায়নিক পরিবর্তন বা বিক্রিয়া ঘটছে, যার ফলে কিন্তু এই আবহবিকারে কিন্তু সময়টা খুব কম লাগছে। ঠিক আছে, অর্থাৎ এর প্রভাব আমরা খুব তাড়াতাড়ি বুঝতে পেরে যাচ্ছি, যেহেতু বিক্রিয়া হচ্ছে, কোনো রিয়াকশন হচ্ছে, রিয়াকশন হওয়ার ফলে কি হচ্ছে, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি এই রাসায়নিক আবহবিকারের ফলাফলগুলো কিন্তু বুঝে নিতে পারছি। ঠিক আছে, এরপরে লাস্ট যেটা পার্থক্য দেখব সেটা হচ্ছে সাড়া প্রদান। সাড়া প্রদান, সাড়া প্রদান। ঠিক আছে, সাড়া প্রদানের ক্ষেত্রে কি বলতে পারি, এই যে আমি বললাম যে যান্ত্রিক আবহবিকারে কি হয়, শিলাগুলো চূর্ণ বিচূর্ণ হয়। তাহলে যখন চূর্ণ বিচূর্ণ হচ্ছে তখন কিন্তু একটা সশব্দে আওয়াজ হয়, আমরা আওয়াজ পাই। যখন কোনো জিনিস ভাঙে, ধরো কাঁচ ভাঙছে, তাহলে কি হচ্ছে, কাঁচ ভাঙার আমরা আওয়াজ পাচ্ছি। সেরকম ভাবে এই শিলা যখন চূর্ণ বিচূর্ণ হচ্ছে তখন কিন্তু আমাদেরকে সাড়া দিচ্ছে যে ভাঙা হচ্ছে বা কোনো জিনিস ভেঙে যাচ্ছে, তাহলে আমরা সাড়া পাচ্ছি। যান্ত্রিক আবহবিকারের ক্ষেত্রে কিন্তু আমরা এই শিলার চূর্ণ বিচূর্ণ হওয়ার কিন্তু একটা আওয়াজ বা সাড়া কিন্তু পাচ্ছি, অর্থাৎ সশব্দে শিলা কিন্তু চূর্ণ বিচূর্ণ হচ্ছে। তাহলে রাসায়নিক আবহবিকারে কি হবে, রাসায়নিক আবহবিকারে কিন্তু আমরা কোনো ধরনের শিলা চূর্ণ বিচূর্ণের কিন্তু আওয়াজ পাই না। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে বিক্রিয়া হয়। তাই তো একটু আগে বললাম যে রাসায়নিক আবহবিকারের ক্ষেত্রে বিক্রিয়া হয়, জলের মাধ্যমে বিক্রিয়া হতে পারে, হ্যাঁ ঠিক আছে, বা গ্যাসের মাধ্যমে বিক্রিয়া হতে পারে। যেহেতু বিক্রিয়া হচ্ছে সেই জন্য এই রাসায়নিক আবহবিকার প্রক্রিয়াটার
সাড়া প্রদানের ক্ষেত্রে আমি বলতে পারি এটা নিঃশব্দে হয়, কোনো ধরনের কিন্তু আওয়াজ হয় না, ঠিক আছে। এবং বিক্রিয়া চলাকালীন বলতে পারি তাপমাত্রা বেড়ে যায়, ঠিক আছে, বিক্রিয়া চলাকালীন তাপমাত্রাটা বেড়ে যায় রাসায়নিক আবহবিকারের ক্ষেত্রে। তো এইটুকুই হচ্ছে আমাদের যান্ত্রিক আবহবিকার এবং রাসায়নিক আবহবিকারের মধ্যে পার্থক্য, এবং যুক্তিগুলো দিয়ে কিন্তু তোমরা প্রত্যেকটা পার্থক্য লেখার চেষ্টা করবে, তাতে কিন্তু তোমরা একদম ফুল মার্কস পাবে। এবং 4 নম্বরের কোশ্চেনের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদেরকে 4টে করে ভিত্তি বা পয়েন্ট কিন্তু লিখতেই হবে, না হলে কিন্তু তোমরা ফুল মার্কস কিন্তু পাবে না, 4-এ 4 কিন্তু পাবে না। সেই জন্য অবশ্যই যান্ত্রিক এবং রাসায়নিক আবহবিকার ছাড়াও যে কোনো ধরনের যে কোনো পার্থক্যই তোমাদেরকে দিক না কেন, সেটা যদি 3 নম্বরের জন্য যায় তো অবশ্যই 3টা পার্থক্য লিখবে, 4-এর জন্য দিলে 4টা পার্থক্য কিন্তু অবশ্যই লিখবে, তাহলে নাম্বারটা দেখে কিন্তু তোমরা পার্থক্যগুলো লেখার চেষ্টা করবে। তাহলে এই হলো মোটামুটি আজকের ক্লাস। তোমাদেরকে আমি 3 ধরনের পার্থক্য আজকে জানালাম। গত ক্লাসে তোমাদের অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়ার পার্থক্যটা বলেছিলাম। তাহলে এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের এই 4টে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া থেকে মোট 4খানা পার্থক্য তোমাদের রেডি করতে হবে পরীক্ষার জন্য। এই 4টার বাইরে আর আলাদা করে কোনো পার্থক্য তৈরি করার কিন্তু দরকার নেই। তাহলে এই হলো আজকে এই পর্যন্তই থাক ক্লাস, তাহলে আবার আগামী ক্লাসে